অন্তত আগামী 20 বছর বাংলাদেশে আরেকটা হাসিনা আসার কোনো সম্ভাবনা নাই। কারণ এই মুহূর্তে যদি কোনো একটা হাসিনা এসে পুলিশে বলে যে ওকে যাও এবার গুলি করো, ছেলেপেলেরা গুলি করো, যেই পুলিশের ডিসি ওসি এই নির্দেশ দিবে কনস্টেবল ওরে গুলি করে মেরে ফেলাবে। তাই গুম কমিশন নিয়ে বিএনপি একটা চরম মিস্টেক করতেছে। গুমের যে আইনটা তারা মন্ত্রিসভায় পাশ করছে, এটা অ্যাবসোলুটলি বেশ কিছু প্রবলেম্যাটিক প্রভিশনস আছে এখানে। 70টা সিট যদি তারা পেয়ে থাকে, 70-এর 10 ভাগ কত? 7টা জামাতের এমপি আছে যাদের কোনো অ্যাক্টিভিটি আছে যেটা মানুষজন, মানে মানুষজন বলতে অবশ্য আমি বায়াসড, মানে আমাদের মতো মানুষজন কেয়ার করে। প্রথম আলো ইজ এ ভেরি ওয়েল রান অর্গানাইজেশন, সেটা টুডে, শুরুতে তো ছিল না। শুরুতে তো তাদেরকে ইন্ডিয়া, আওয়ামী লীগ এরা হেল্প করে এই পর্যায়ে নিয়ে আসছে। এরা তো মানে দ্য ফেস অফ এ ফরেন নেশন ইন বাংলাদেশ হচ্ছে এই এন্টিটিগুলা, তাদেরকে হেল্প করা হয়েছে। কিন্তু হোয়ার ইজ দ্য হেল্প ফর প্রো বাংলাদেশি অর্গানাইজেশনস? তো হাসিনা যখন চলে যায় তখন আমি আমার ওয়াইফকে জড়ায় ধরে আমি খালি বলছিলাম যে উই ডিড ইট। থ্যাংক ইউ অনিক ভাই ফর ডুইং দিস। আমি জানি আপনি লম্বা ট্রাভেল করে আসছেন এবং ডিসিতে আপনার খুব ব্যস্ত টাইম কাটে যখনই আসেন, রাইট? হ্যাঁ, এটা ইন্টারেস্টিং সময় কাটে। সো আমরা তো এখন জুলাইয়ের 2 বছর পূর্তি, সো এই ব্যাপারে আমাদের সবার ইমোশন আছে, সবার আবেগ আছে। তাহলে একটা ভারী কোশ্চেন দিয়ে শুরু করি, তারপরে আমরা লাইট কোশ্চেনে যাব। ভারী কোশ্চেনটা হচ্ছে 2 বছরে অ্যাজ এ নেশন আমরা ঠিক কী অ্যাচিভ করলাম বলে আপনার মনে হয়? আচ্ছা, এইটা নিয়ে আমি অ্যাকচুয়ালি একটু পরে যখন অনুষ্ঠানটা যাব এই কথাগুলোই বলবো। সেটা হলো যে আমরা অনেকে আছে যে এই জুলাইয়ের পর অনেক ধরনের আইডিয়ালিস্টিক চিন্তাভাবনা ছিল। দ্বিতীয় রাষ্ট্র হবে, সেকেন্ড রিপাবলিক, তারপরে ব্যাপকভাবে নতুন একটা সংবিধান, কেউ কেউ হয়তো পুরা নতুন একটা রাষ্ট্রের নামও প্রপোজ করছিল, কেউ কেউ এই ধরনের অনেক লফটি আইডিয়ালস ছিল। লফটি আইডিয়ালস আর গুড, কারণ লফটি আইডিয়ালস মানুষকে বর্তমান অবস্থান থেকে একটু উপরে নিয়ে যায়। মানে চাঁদকে টার্গেট করলে মানুষ আকাশে থামে, একটু উঁচায় থামে, নিচা জায়গায় টার্গেট করা যায় না। তো মানুষ অনেক আশা করছিল, আমরা হয়তো তার ওই পর্যায়ে তো আমরা যাবো না কখনোই। লফটি আইডিয়ালসে মানুষ কেউ পৌঁছায় না, আমরা নিচে কোনো একটা জায়গায় এখন ল্যান্ড করার চেষ্টা করতেছি। হ্যাঁ, তো এটা রেভলিউশনের পরে সাধারণত পৃথিবীর প্রত্যেকটা দেশে 2টা জিনিস হয়। একটা হলো লফটি আইডিয়াল অলমোস্ট কেউই অ্যাচিভ করতে পারে না, এটা অলমোস্ট নিশ্চিত। যেটা হয় সেটা হলো অ্যাচিভ না করতে পারার কারণে বিভিন্ন দেশে গৃহযুদ্ধ যুদ্ধ লাগে, ব্যাপক কেওয়াস লাগে। এগুলো বাংলাদেশে হয় নাই, ঠিক আছে? হাসিনার মতো একটা টাইরেন্ট যে 15 বছর একটা দেশ চালাইছে এবং একদম অ্যাবসোলুট ব্রুটালভাবে চালাইছে, এরকম টাইরেন্টের পতনের পরে আমাদের দেশটা যেরকম হঠাৎ করে একটা ভ্যাকেশন মোডে চলে গেছিলো। মানে টাইরেন্ট ইজ গন। হ্যাঁ, আই ওয়েন্ট টু ঢাকা, আই ওয়াজ ইন ঢাকা রাইট অন August 16th। উনি যাওয়ার, হাসিনা চলে যাওয়ার 11 দিন পরে the Dhaka felt like a normal city. It did not feel like a post-revolutionary town. মানে ছিল কিছু কিছু সেমব্লেন্স ছিল, সো ডোন্ট গেট মি রং, বাট পোস্ট রেভলিউশনের রেভলিউশন কন্টিনিউ করতেছে এরকম কোনো শহর ছিল না যে মারামারি হচ্ছে, এই ওকে ধরে বেড়াচ্ছে, এটা হয় না, রাইট? তো এই অ্যাচিভমেন্টগুলোকে কিন্তু আমরা ছোট করে দেখতে পারি না, কারণ বাংলাদেশের মতো মুসলিম রাষ্ট্র যে কয়টাতে টাইরেন্টের পতন হয়েছে, ইরান না তো, ইরাক, সিরিয়া, লিবিয়া, প্রত্যেকটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে রাইট আফটার দ্য ফল অফ দ্য টাইরেন্ট। আমাদের দেশে কিন্তু এটা হয় নাই। এইটা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে এবং এইটার পিছনে যারা যারা ছিল তাদের সবার ভূমিকাকে আমাদের রেসপেক্ট করতে হবে। এটা হচ্ছে নাম্বার 1। এখন এটা শুনলে কি আমাকে খুব এস্টাবলিশমেন্ট কথা বলা মানুষ মনে হচ্ছে? তা না, আমি এটা প্র্যাকটিক্যাল কথা বললাম, কারণ আমরা মানে দ্য উই কুড হ্যাভ হ্যাড ওয়ার্স। লেটস সেট দ্য টোন অ্যাট দ্যাট ফার্স্ট। ওকে, নাও লেটস টক অ্যাবাউট জুলাইয়ের সমস্ত কিছু আমরা পাইছি কিনা। অবশ্যই পাই নাই। মানে জুলাইয়ের যত আশা ছিল যে এই চেতনার ব্যবসা বাংলাদেশে আর থাকবে না, হাসিনার লোকজনের একটা বিচার হবে, তারপরে মানে এইসব ফাপড়বাজ যারা যারা আছে তারা দৌড়ের উপরে থাকবে, এটা হয় নাই। অনেকেই পালায় টালায় গেছে, কিন্তু যারা দেশে আছে তারা বেশ শক্তিশালীভাবেই আছে এবং আওয়ামী লীগের সমস্ত ইনস্টিটিউশনস আর ব্যাক, এবং তাদের কালচারাল হেজিমনি থেকে শুরু করে অনেক কিছুই ব্যাক করে ফেলছে। নাও দ্যাটস ওয়ার উই স্টার্ট, দ্যাটস ওয়াই উই আর টকিং হিয়ার, হোয়াট ক্যান বি ডান ফ্রম নাও অন। ওকে, আমার তো মনে হয় আপনি খুব স্পট অন যে বিপ্লবের পরে প্রায় 3 দিন তো কোনো গভর্নমেন্ট ছিল না, সো এটা মনে হয় আনপ্রেসিডেন্টেড, রাইট? নাম্বার 1। নাম্বার 2 হইলো যে আমার মনে হয় মানে দুনিয়াতে এরকম কোনো দেশ পাওয়া যাবে না যেখানে অলমোস্ট সব পুলিশ পালায় গেছে, রাইট? মসজিদের খতিব থেকে শুরু করে পুলিশ পর্যন্ত সবাই পালায় গেছে। সো ইট ওয়াজ আনপ্রেসিডেন্টেড। আমার মনে হয় এটা হিস্ট্রিতে এটা খুঁজতে হবে কোথায় এরকম হয়েছে। হ্যাঁ, এবং এত অর্ডারলিভাবে, যেটা বললাম, মানে হঠাৎ করে যে মনে হয় ভ্যাকেশন মোড, মানে এতদিন বিপ্লব, তারপর বিপ্লব করে সবাই জিতে যে মানে স্পোর্টসের মতো খেলা শেষ, 300 গোলে জিতে এখন
বাসায় চলে যাইতেছে সবাই সবাই। এরকম একটা মোড মানে হিস্টোরিক্যাল কন্টেক্সট। আমি কোনো অনেক মৃত্যু ছিল, অনেক রক্ত ছিল, অনেক মানুষের বাসায় হাহাকার ছিল, তাদের সন্তান মারা গেছে, চোখ নষ্ট হয়ে গেছে মনে হয় 750 মানুষের, পা চলে গেছে, হাত হ্যাঁ, চলে গেছে। দুটা চোখ নষ্ট হয়েছে খুব সম্ভবত 400-500 মানুষের, আর একটা করে চোখ নষ্ট হয়েছে 1000-এর বেশি মানুষের। তো তাদের বাসাতে তো ভ্যাকেশন শুরু হয় নাই হাসিনা পতনের পর, তাদের জীবন চিরদিনের জন্য চেঞ্জ হয়ে গেছে। সো আমি তাদের কথাটা বলতেছি না, তাদের কষ্টটাকে আমরা লাঘব মানে করতেছি না, মানে ছোট করতেছি না, বাট ব্রডলি স্পিকিং রেভলিউশনের পরে যেরকম মারামারি চলতেই থাকে বাংলাদেশে সেটা হয় নাই। ট্রু। আচ্ছা, তাহলে একটা লাইট কোশ্চেনে আসি। লাইট কোশ্চেন হইল ডিউরিং জুলাই রেভলিউশন, বিফোর, ডিউরিং অথবা আফটার, আপনি আপনার সবচেয়ে যেই মোমেন্টটা আপনাকে সবচেয়ে বেশি হিট করছে, আপনার যে এখনো মনে পড়ে, এরকম কি মোমেন্ট ছিল আপনার? আমি তো হাসিনার পতনের আগে বেশ অ্যাক্টিভ ছিলাম। উই আর ডুইং আ লট অফ থিংস বিহাইন্ড দ্য সিন, কথাবার্তা বলা, কোঅর্ডিনেট করা লোকজনের সাথে নানা ধরনের, পার্টিকুলারলি মিডিয়া রিলেটেড অ্যাফেয়ার্সগুলোতে তো আমরা করতেছিলাম। সো আমরা ঘুমাই নাই, আমরা অনেকেই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সারা রাত ঘুমাই নাই ফর সেভারাল ডেজ। তো আর হাসিনার সাথে আমার তো পার্সোনাল কোনো সমস্যা নাই, বাট হাসিনার লোকজনের কারণে আমি প্রায় 10-15 বছর দেশে ঢুকি নাই, 15 বছরের মতো আমি দেশে ঢুকি নাই আর কি। তো আমার বাচ্চা কাচ্চাগুলো বড় হয়েছে, আমি পার্সোনাল স্টোরিটা বলতেছি, আমার বাচ্চা কাচ্চাগুলো বড় হয়েছে দেশে না যেয়ে, আমি নিজে দেশে যাই নাই। আমার আব্বার বয়স আছে, সবসময় একটা অ্যাংজাইটি থাকতো যে আব্বুর একটা কিছু হইলে আমি যেতে পারবো কিনা। তো হাসিনা যখন চলে যায় তখন আমি আমার ওয়াইফকে জড়ায় ধরে আমি খালি বলছিলাম যে উই ডিড ইট। হ্যাঁ, ওইটা আমার পার্সোনাল একটা মানে মানে একটা আবেগের জায়গা, মানে খুব ইমোশনাল ছিল দিনটা। তো আমরা যারা দীর্ঘদিন ধরে হাসিনার বিরুদ্ধে লেখালেখি করছি, পার্টিকুলারলি আমরা অনেকেই কিন্তু দেশে যেতে পারি নাই। আমি যেমন প্রায় 15 বছরের মতো দেশে ঢুকি নাই। তো এর মধ্যে আমার ছোট ছোট বাচ্চাগুলো বড় হয়েছে, তো তারা জানতো আমরা কিছু একটা করি, সবসময় একটা কিছু নিয়ে লেখালেখি করি বা কন্টিনিউয়াস মিটিং করতাম। তো যেদিন পালায় গেল সেই মুহূর্তটা, ওরা যখন একদম দাবার দিয়ে হেলিকপ্টারে উঠে দেওয়া হয়েছে, ইট ওয়াজ লাইক মানে ছক্কা দিয়ে খেলা শেষ করার মতো। হ্যাঁ, মানে হাসিনা তো আসলে আরও অনেকভাবে পতন হতে পারতো তার, কিন্তু একদম হেলিকপ্টারে করে পালায় যাওয়ার যে মুহূর্তটা, এটা একটা অন্যরকম একটা আনন্দ ছিল যারা হাসিনার বিরুদ্ধে দীর্ঘদিন, অন্তত আমরা যারা ইন্টেলেকচুয়াল স্ফেয়ারে কাজ করছি তাদের জন্য। তো এটা হচ্ছে পার্সোনাল আর কি। আচ্ছা, তাহলে আমরা একটু ভারী কোশ্চেনে আসি। সেটা হচ্ছে ইলেকশন তো হয়ে গেছে, ইন্টারিম গভর্নমেন্ট তারা একটা ইলেকশন দিচ্ছে, এবং আমি মোটামুটি ইন্টারিম নিয়ে আমি হ্যাপি। তারা যা করছে মোটামুটি আমি ভেরি মাচ হ্যাপি উইথ দেম, যদিও তাদের অনেক ক্রিটিসিজম আছে। আমি জানি না আপনি সেটা কীভাবে দেখেন, আপনি সেটা নিয়ে কমেন্ট করতে পারেন। বাট আমি বেসিক্যালি ফোকাস করতে চাই বিএনপির উপরে। বিএনপি 5 মাস তারা সরকারে আছে, ভেরি লিমিটেড টাইম টু ইভ্যালুয়েট এ গভর্নমেন্ট ডেফিনেটলি। বাট আমি আপনার পার্সপেক্টিভটা জানতে চাই যে 5 মাসে বিএনপিকে আপনি কেমন দেখলেন? 5 মাসে বিএনপির বর্তমান যে গভর্নমেন্টটা, এটা ওদের অতীতের গভর্নমেন্টগুলোর মতোই মোটা দাগে মোটামুটি দেখতে শুনতে ভদ্র লোকজন দেশ চালাচ্ছে। এটা 91 সালেও ছিল, 2001 সালেও ছিল, এখনও আছে। বিএনপি ইন জেনারেল রাজনৈতিক পর্যায়ে যে শীর্ষ লোকগুলোকে যাদেরকে বসায়, মোটা দাগে এখানে ভদ্রলোক থাকে। এটা আগেও থাকতো, এখনও আছে। এই কারণে একটা কথাও ছিল একসময় যে ভদ্রলোকের দল। এখন এই ভদ্রলোক মানে কি, মানে খুব অকেজো লোক বা কাজ ভালো করে না এই টাইপের লোক কিনা, কিন্তু এটা নিয়ে ডিবেট থাকতে পারে। কিন্তু ইন জেনারেল বিএনপি ভদ্রলোকজনদেরকে এম্পাওয়ার করছে পলিটিক্যাল মানে টপ পজিশনগুলোতে, এটা এখনও কন্টিনিউ করতেছে। এর বাইরে আরেকটা যেটা জিনিস, সেটা হলো যে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যেহেতু দীর্ঘ 20-25 বছর ধরে সারাদিন খালি গিবতি গাওয়া হয়েছে, উনি এখন ওনার নিজের উপর একটা ইনভেস্টমেন্ট করতেছে, ওনার নিজের ইমেজটার প্রতি। উনি একটা বেশ সুন্দর একটা ইমেজ তৈরি করতে পারছেন, এবং আমরা ইন্ডিপেন্ডেন্টলি খোঁজ খবর নিয়ে যা বুঝি, মানুষজন এটাতে খুশি, সাধারণ মানুষরা খুশি। এবং আপনাকে বুঝতে হবে বাংলাদেশের মেজরিটি অফ দ্য পিপল আর ভেরি লো ইন্টালেক্ট হোয়েন ইট কামস টু পলিটিক্যাল, মানে ইন্টেলেকচুয়াল যে ব্যাপার স্যাপারগুলো, এগুলো নিয়ে তাদের এত বেশি নলেজ নাই। সো পার্সোনালিটিটা খুব জরুরি তাদের কাছে। তো তারা কখন একটা পার্সোনালিটি এস্টাবলিশমেন্টে মনোযোগ দিছে এখন রাইট নাও, এবং এইটার একটা পলিটিক্যাল ইউটিলিটি পাওয়া যাবে, বাংলাদেশ বেনিফিটেড হবে হয়তো যদি উনি ওনার এই পার্সোনাল যে ইমেজটা তৈরি করতেছেন এটাকে ইউজ করে উনি যদি কিছু স্ট্রং কিছু মেজার্স দেশের জন্য নেন, ক্যাপিটাল হিসাবে এটাকে খরচ করে। হ্যাঁ, কারণ বাংলাদেশে কিন্তু আসলে অনেক ডিপ স্ট্রাকচারাল রিফর্মস লাগবে, যেগুলো সবগুলো পপুলার হবে না। হ্যাঁ, তো উনি যদি একটা পপুলারিটি নিজের বাড়ায় নিয়ে তারপরে ওগুলো করেন, ওইটাকে বলা হয় পলিটিক্যাল ক্যাপিটাল স্পেন্ড করা। সো ওনার ইমেজ বিল্ডিংটা আমার কাছে পজিটিভই মনে হচ্ছে। আর যেটা আমার কাছে খারাপ লাগে খুব, সেটা হলো যে এখন আবার হঠাৎ করে একদল লোক তৈরি হয়েছে যারা কন্টিনিউয়াসলি ইউনুসের গভর্নমেন্ট খুব খারাপ ছিল, ইউনুস দেশ ধ্বংস করছে, এই টাইপের কথাবার্তা বলে। ইউনুস যদি 5 বছর সত্যি দেশে রাজনীতি করার চিন্তা করতো তাহলে ওইটা খারাপ হতো, কিন্তু ইউনুস সাহেব তো 18 মাসের মাথায় আসলেই চলে গেছে। হ্যাঁ,
তো এবং 18 মাস ওয়াজ দ্য প্র্যাকটিক্যাল নাম্বার, যেটা আমরা শুরু থেকে আমি অগাস্ট মাসের 22 তারিখে 2024 সালে তৃতীয় মাত্রায় যাই বলে আসছিলাম যে এই সরকারের আইডিয়াল টাইম হবে 18 মাস, হ্যাঁ, এবং 18 মাসেই তারা চলে গেছে। সো তারা তো আহামরি কিছু করে নাই, মানে সো ইউনুসের গেছে গালাগালি করার কোনো মানে নাই। বাংলাদেশের মতোই আছে ইন জেনারেল, একটু ভদ্র এবং একটু ডেমোক্রেটিক, একটু নর্মাল একটা গভর্নমেন্টের আন্ডারে আছে। এটা আমাদের জন্য বিশাল বড় একটা পাওয়া। অ্যাগ্রি করি আপনার সাথে, বাট একটা কনসার্ন অ্যাড করি, যেটা যেমন বিএনপি 91 এবং 2001 দুইবার যখন তারা দেশ চালাইছে, তারা যখন ক্ষমতা ছাড়ছে ওইটা খুব একটা নাইস ছিল না ওই মোমেন্টগুলো। ক্ষমতা ছাড়তে হয়েছে অথবা যা হয়েছে ইলেকশন কেন্দ্রিক স্পেশালি, যেমন বিচারপতিদের তাদের বয়স বাড়াইয়ে তাদের যে একটা অচলাবস্থায় তৈরি হয়েছিল, তারপরে যে 111, তো সব মিলাই আপনার কাছে কি মনে হয়? সেটা তো খালেদা জিয়ার বিএনপি ছিল, আর এখন আমরা তারেক রহমানের বিএনপি দেখতেছি। এই কনসার্নগুলো যেটা ফান্ডামেন্টাল কনসার্ন, এই জায়গাটা আপনি ঠিক কীভাবে দেখবেন? আপনার কি মনে হয়? বিএনপি ইনফ্যাক্ট আমরা একটা কথা বলি যে আওয়ামী লীগ যদি 33 পেয়ে পরীক্ষা পাশ করতে হয়, বিএনপি পরীক্ষা পাশ করা লাগে 63 পেয়ে। কারণ আওয়ামী লীগ মানে বাসার ঝাড়ুদার হওয়ার যোগ্যতা নাই এরকম মানুষকে প্রধান বিচারপতি পর্যন্ত বানাইছে আওয়ামী লীগ। প্রেসিডেন্ট বানাইছে, মানে যার একটা বাস স্ট্যান্ডে কন্ট্রাক্টরি করার মতো মানে ক্যালিবার নাই, মানে একেবারে বটতলার উকিল বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল, মানে একেবারে লিটারালি বটতলার উকিল। হ্যাঁ, তো আর জাজ থেকে শুরু করে জাস্টিস পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের যাদেরকে বানানো হয়েছে এরা অনেকে ছিল ছাত্রলীগের ক্যাডার্স। সো এটা হচ্ছে আওয়ামী লীগের 63 পেয়ে পাশ করার, 33 পেয়ে পাশ করার ব্যাপারটা। আর বিএনপি একজনের বয়স বাড়াইছিল, মানে রিটায়ারমেন্টের বয়স সীমা 57 থেকে বোধহয় 60 করছিল, যাতে করে তাদের একজন বিচারপতি, যে অত্যন্ত ভালো বিচারপতি ছিল অ্যাকচুয়ালি অনেস্টলি স্পিকিং, কেএম হাসান, হ্যাঁ অত্যন্ত ভালো বিচারপতি ছিল, সে যাতে কোনো মতে প্রধান উপদেষ্টা হতে পারে, হ্যাঁ ওই আশায় বিএনপি একটা করছিল। কাজগুলো ভালো বলতেছি না আমি, বাট আমি জাস্ট ওই 33 আর 63 পার্থক্যটা বোঝাইলাম। মানে এটা একটু এক্সপেকটেশনের ব্যাপার। হ্যাঁ, মানে বিএনপি অল্প অপরাধে অনেক বেশি গালি খায়, দেন আওয়ামী লীগের মানে বটতলার উকিলরে করা জাস্টিস বানানোর অপরাধের থেকে। বাট আমি বলতেছি না কাজটা ভালো ছিল, কিন্তু বিএনপি ওইটুক করেই সরকার পড়ে গেছে, আর আওয়ামী লীগ এত কিছু করেও 15 বছর দেশ চালাইছে। তো এটা হচ্ছে বিএনপি আর আওয়ামী লীগের মানে নয়েজের পার্থক্যটা। বিএনপির জন্য অল্প নয়েজই অনেক নয়েজ, আর আওয়ামী লীগের জন্য প্রচুর নয়েজে কোনো নয়েজ না। হ্যাঁ, এই পার্সপেক্টিভটা যেন ভিউয়াররা ভুলে না যায়। ওকে, বিএনপির জন্য এই জন্য সবসময় দেশ চালানো কঠিন, কারণ বিএনপি ছোটোখাটো ভুল করলে এটা অনেক বড় বলা হবে। যেমন ওই যে একটা কথা আছে না, যে আলতাফ হোসেন সাহেব ছিলেন না তখন মিনিস্টার, এভিয়েশন মিনিস্টার ছিল বোধহয়, তো একটা বাচ্চা মারা গেছে, তো উনি বলছিল যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। মজার কথা হলো এই কথাটা তো আমরা আমাদের নিজের বাবা মারা গেলেও বলি, নিজের বাচ্চা মারা গেলেও আমার ভাই এসে আমার বলে যাবে যে ভাই মন খারাপ করিস না, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। এটা একটা খুবই কমন ইসলামিক একটা কথা। হ্যাঁ, আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলি কেন, এটা বাংলা ট্রান্সলেশন তো এরকমই, রাইট, যে তোমার বাবা মারা গেছে আমি বলে গেলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা মানে কি আল্লাহর পথে তোমার আব্বা চলে যাওয়ারই কথা ছিল, চলে গেছে। দ্যাটস লিটারালি হোয়াট ইট মিনস। তো সেইটুক বলার কারণে কিন্তু ওইটা একটা ফ্রেজ হয়ে গেছিল। এই যে বাংলাদেশের প্রথম আলো, বাংলাদেশের যে মিডিয়া ওই শব্দটাকে আল্লাহর মাল ওইটাকে একদম পুরো একটা গালি বানায় ফেলছিল। হ্যাঁ, আমরা তো দেখছি এগুলো ওই সময়টাতে। সো দিস ইজ হোয়াট দ্য প্রবলেম ইজ, মানে বিএনপি আর আওয়ামী লীগের গভর্নমেন্টের। তো আমরা অবশ্যই যখন বিএনপির ভুল ত্রুটিগুলো দেখব, আমাদেরকে একটা স্কেল মেনটেন করতে হবে, যে ইন আ স্কেল এটা স্কেলের কোন জায়গাটায় আছে, এবং তারপরে আমাদের দেখতে হবে যে বিএনপিটাকে ফিক্স করার কোনো চেষ্টা করতেছে কিনা। এই দুইটা আমাদের দেখতে হবে। তো এখন পর্যন্ত কি বিএনপি কোনো ভুল করে নাই? অবশ্যই করছে। যেমন ওই যে অ্যারেস্টগুলো যখন করছে, ওই যে পাঙাশটা কি পাথরগাছা একটা ছেলেকে অ্যারেস্ট করছে, ওটা নিয়ে আমি লেখালেখি করছিলাম। ওই যে কার্টুন বানাইছিল যে হাঙরের ছবি দেওয়া, আমরা লেখালেখি করছি চিফ হুইপের। হ্যাঁ, এবং তাকে ছেড়ে দেওয়া হয়েছে, বাট অ্যারেস্টটাও ঠিক হয় নাই। তারপর যে আরেকটা মহিলা প্রচুর গালাগালি করে, ভোলায় সে প্রচুর গালাগালি করে, আমি তার পেজ ঘেটে দেখছি। গালাগালি করাটা তো আসলে অপরাধ না, কিন্তু এখন এটা অপরাধ না আমরা যারা ওয়েস্টার্ন সেন্সে চিন্তা করি, আবার ইস্টার্ন সেন্সে এটা অপরাধ। বাঙালি গালি সহ্য করতে পারে না, ডেকোরামের খেলাফ। হ্যাঁ, ডেকোরামের খেলাফ হয়। হ্যাঁ, তো যাই হোক, তো ওই মহিলাকে অ্যারেস্ট করাটা আমি সাপোর্ট করি না, তো তাকে অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু আবার ছেড়েও দেওয়া হয়েছে। তো এরকম অনেকগুলো অ্যারেস্ট হয়েছে যেটা ঠিক হয় নাই। তারপরে এই মুহূর্তে গুম কমিশন নিয়ে বিএনপি একটা চরম মিস্টেক করতেছে। গুমের যে আইনটা তারা মন্ত্রিসভায় পাশ করছে, এটা অ্যাবসোলুটলি বেশ কিছু প্রবলেম্যাটিক প্রভিশনস আছে ওইখানে, যেটা নিয়ে আমাদের অনেকে কাজ করতেছে, কথা বলতেছে। নাবিলা ইদ্রিস রেগুলারলি কথা বলে,
আমরাও প্রাইভেটলি আমাদের স্ট্রং ডিসেন্ট জানাইছি গভর্নমেন্টকে, হ্যাঁ, যেটা অত্যন্ত রং কাজ হচ্ছে। তারপরে নতুন একটা আইন করার চেষ্টা করতেছে বাক স্বাধীনতা নিয়ে। ওইখানে বলা আছে কাউকে অপমান করলে ওটা জেলের যাওয়ার মতো অপরাধ হবে, হ্যাঁ, মানে কাউকে মানে কী সব দিছে, গুজব ছড়াইলে অপমান, এগুলোর কোনো মিনিং নাই এইসব শব্দের। মানে কোনটা গুজব, হু ডিসাইডস হোয়াট ইজ গুজব? আমি যদি সত্য কথা আগে থেকে ছড়াই দিই সেটা কি গুজব? হ্যাঁ, মানুষ না জানা পর্যন্ত গুজব, পরে তো জানা গেল যে কথাটা সত্য ছিল, এর মধ্যে তো আমি জেলে চলে গেলাম গুজবের অপরাধে, রাইট? সো ইনফরমেশনের জন্য কেউ জেলে যায় না, তো বিএনপি এরকম একটা আইন কিন্তু আগায় নিয়ে আসতেছে। তো এইসব ক্রিটিসিজমগুলো থাকবে, দিজ আর ভ্যালিড, বাট উই অলওয়েজ হ্যাভ টু সি যে ক্রিটিসিজমের পরে তারা কোনো অ্যাকশন নেয় কিনা, নিয়ে ঠিক করে কিনা। এখন পর্যন্ত যেমন ধরো বাংলাদেশ ব্যাংকের ওই যে মালিকানা ফেরত চলে যাওয়া নিয়ে একটা অধ্যাদেশ দিছিল ইসলামী ব্যাংক, খালি ইসলামী ব্যাংক না, যে কোনো ব্যাংক 7% টাকা দিয়ে আগের মালিকরা নিতে পারবে, এরকম একটা এটা নিয়ে প্রচুর গ্যাঞ্জাম হওয়ার পর এটা কিন্তু উইথড্র করছে। তারপর ইসলামী ব্যাংক নিয়ে একটা গ্যাঞ্জাম লাগছিল, একটা চেয়ারম্যান দেওয়া হয়েছিল, পরবর্তীতে তাকে উইথড্র করা হয়েছে। সো বিএনপি জাস্ট লাইক এনি আদার গভর্নমেন্ট, বাংলাদেশের গভর্নমেন্টস আর আটারলি স্টুপিড, কারণ এখানে পলিটিক্যালি অ্যাপয়েন্টেড অনেক লোকজন ঢুকে যায় যারা যোগ্য না, এবং অযোগ্য লোক ঢুকলে অবশ্যই তারা মিস্টেক করবে। মিস্টেক করার পর সর্বোচ্চ লিডারশিপ কী করে, ফিক্স করে কিনা, এটা আমাদের দেশে খুব জরুরি দেখার জন্য। সোফার কিন্তু অনেকগুলো উদাহরণ আমি দিলাম যেখানে তারা রিট্র্যাক্ট করছে, হ্যাঁ। সো বিএনপি ডাজ প্যানিক যখন মানুষজন হাউকাউ শুরু করে, এবং করে তারা ওই যে 63 আর 33-এর যে ব্যাপারটা বললাম, বিএনপি যেহেতু 63 পেয়ে পাস করা লাগে, সো তারা সেন্সিটিভ অ্যাবাউট দিস। সো ফার মিস্টেকস অ্যান্ড ফিক্সিং আমরা দুটাই দেখতেছি। লেটস সি হাউ, ইফ ইট গোজ লাইক দিস ইট মে নট বি দ্যাট ব্যাড। আচ্ছা, বিরোধী দলের ব্যাপারে দুইটা কমন পারসেপশন আছে। একটা হইলো যে জামাত এনসিপি এরা হচ্ছে গৃহপালিত বিরোধী দল, কুসুম বিরোধী দল। আর আরেকটা পারসেপশন হচ্ছে যে না, এরা আসলে কনস্ট্রাকটিভ রোল প্লে করতেছে কম্পেয়ার টু বাংলাদেশের প্রথাগত যেই বিরোধী দলের রোল আমরা দেখে আসছি। যেমন 91-তে খালেদা জিয়া প্রাইম মিনিস্টার হওয়ার পরে শেখ হাসিনা বলছিল যে সরকারকে আমরা একদিনও শান্তিতে থাকতে দেবো না, এবং সে সেটা করছে, লিটারেলি সে করছে, এবং সেটা আমরা 2001-এর পরেও আমরা দেখছি। সো আপনি ঠিক বিরোধী দলের ভূমিকাটাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? এটা খুব একটা ভালো পয়েন্ট। বোথ জামাত এবং এনসিপি এরা ট্র্যাডিশনাল জ্বালাও পোড়াওয়ের রাজনীতি করতেছে না। বাংলাদেশে কিন্তু আলহামদুলিল্লাহ কোনো সরকারই, আওয়ামী লীগও না বিএনপিও না, কোনো সরকারি কিন্তু পাওয়ারে আসার পর এমন কখনোই হয় নাই যে বিরোধী দল তাকে ওয়েলকাম করছে অথবা তাকে ওই দিন 1-2 মাসের মাথায় সরকার পতনের ডাক দেয় নাই, এটা আগে হয় নাই, হ্যাঁ। তো এই মুহূর্তে বর্তমান বিরোধী দল সেটা করতেছে না। এটার কিছু হিস্টোরিক্যাল কারণও আছে, কারণ তাদের মধ্যে একটা ভয় আছে যে গাঞ্জাম বেশি করলে আওয়ামী লীগের লাভ হবে। সো ওই কারণেও হয়তো তারা করতেছে না। আর ইন দি এন্ড বিএনপি, জামাত, এনসিপি ইনডিড তারা এন্টি আওয়ামী লীগ ফোর্স, তারা আওয়ামী লীগের বিরুদ্ধে একসাথে সংগ্রাম করে সরকারে আসছে, বিরোধী দলে গেছে। সো একটা অ্যালায়েন্স তাদের মধ্যে আসেই, মানে অ্যাটলিস্ট আইডিওলজিক্যাল একটা অ্যালায়েন্স অল্প হলেও পিছনে বিহাইন্ড দ্য সিন আছে, অথবা একটা কমন ফিয়ার এদের তিনজনের মধ্যে আছে। সো দ্যাট ইট প্রবাবলি ইজ আ ফ্যাক্ট, হ্যাঁ। তো কিছু কোঅপারেশন তো থাকবেই। এনসিপির ব্যাপারে আমি মোর অপটিমিস্টিক, যেহেতু তারা ইয়াং, এবং এনসিপির আমি যতবার এনসিপি লোকজনের সাথে মিট করছি, এনসিপি হ্যাজ দ্য অ্যাবিলিটি টু অ্যাট্রাক্ট আ লট অফ কোয়ালিফাইড পিপল, যেটা এখন পর্যন্ত বেশ সত্য। বিশেষ করে এই যে ডায়াসপোরাদের মধ্যে, আমি তো অনেক ডায়াসপোরা ফোরামে ঢুকে কথাবার্তা বলছি, বিএনপি যে আওয়ামী লীগের পক্ষে এনসিপির মতো ডায়াসপোরা অ্যাট্রাক্ট করা সম্ভব না। মানে এনসিপি এখন পর্যন্ত যা আমি বিভিন্ন ফোরামে গেছি ওদের কথাবার্তা বলতে দেখতে, দিস ইজ আনপ্রেসিডেন্টেড। মানে অনেক ভদ্র মানুষ এনসিপির ডায়াসপোরা ফোরামে এসে ঢুকছে। এখন ঢুকে তারা কী করতে পারছে সেটা অন্য আলাপ। ইনফ্যাক্ট বেশিরভাগই এখন ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেছে, মানে তারা যা ভাবছে তা হয় নাই, সো তারা সরে গেছে। কিন্তু দ্য আপিল ইজ দেয়ার এনসিপির, হ্যাঁ। এনসিপি হ্যাজ দ্যাট আপিল টু অ্যাট্রাক্ট আ লট অফ কোয়ালিফাইড পিপল। সেইটা ঠিক আছে। জামাত হ্যাজ বিন এ ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমার জন্য, হ্যাঁ। মানে জামাত যেরকম হাইপ তুলছিল যে তারা অনেক কিছু করতে পারবে, জামাতের এখন 70টা এমপি আছে, ইটস এ সিগনিফিকেন্ট নাম্বার অফ এমপি। তো এখন ঘটনা হলো 70টা সিট যদি তারা পেয়ে থাকে, 70-এর 10 ভাগ কত? 7টা জামাতের এমপি আছে যাদের কোনো অ্যাক্টিভিটি আছে যেটা মানুষজন বলতে অবশ্য আমি বায়াসড, মানে আমাদের মতো মানুষজন কেয়ার করে। আমরা তো আবার মানে অফকোর্স আমাদের একটা নিজস্ব একটা ভাব আছে যে আমরা কেয়ার না করলে ইউ আর নট মানে যোগ্য, ওইটা আমি মেনে নিচ্ছি। ওইটা একটু শিক্ষিত এবং মানুষদের একটা বায়াসনেস এটা থাকে, হ্যাঁ। আমি শিওর যে আমাদের 70 জন এমপির পিছনে লক্ষ লক্ষ গ্রামের লোকজন আছে যারা তাদেরকে ভোট দিয়ে জিতাইছে, সেটা ঠিক আছে। কিন্তু আমরা তো ম্যাটার করি, আমাদের ম্যাটার করার মতো কি জামাতের 7টা এমপি আছে এখন? নাই, হ্যাঁ। মানে আই ডোন্ট সি দ্যাম,
হ্যাঁ, একজন দুজন থাকতে পারে। ইটস এ হিউজ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। আমরা নড়ে চড়ে বসার মতো জামাত কি কোনো ইন্টেলেকচুয়াল কোনো কিছু করতে পারতেছে? লাইক আলোচনা সভা বা সরকারের গঠনমূলক মানে ইনফ্লুয়েন্স তৈরি করতে পারার মতো থিঙ্ক ট্যাঙ্ক লাইক অ্যাক্টিভিটিস পারতেছে না। হ্যাঁ, এমনকি সংসদেও তাদের কোনো স্পিচ যেটা অনেক বেশি মানে অ্যাট্রাকটিভ, উত্তেজিত হয়ে যাওয়ার মতো বা ভাইরাল হওয়ার মতো হ্যাঁ। তারা পারতেছে না। হ্যাঁ, পলিটিক্যাল ময়দান থেকেও আসতেছে না। বরং জামাতের কিছু ইয়াং ছেলে পেলে টক শোতে যায়, ভালো কথা বলে, কিন্তু সেখানেও তো এনসিপি হ্যাজ মোর দেন জামাত। জামাতে যদি দুজন থাকে, এনসিপির হয়তো 7 জন আছে, কিন্তু এনসিপি তো অনেক ছোট দল মানে ভালো কথা বলার ক্ষেত্রে। ইনফ্যাক্ট টক শোগুলোতে এখন বাংলাদেশের সবচেয়ে ভালো কথা বলে এনসিপির লোকজন। আমি যদি একটা ডিবেটারের জাজ হিসাবে বসাই, হ্যাঁ, আই ইউজ টু বি আ ডিবেটার অ্যাট সাম পয়েন্ট, আমি যদি জাজমেন্ট শিট নিয়ে বসি, এনসিপির যারা ডিবেট করে টিভিতে যে দে গেট দ্য হাইয়েস্ট পয়েন্ট। তাদের কথায় সবচেয়ে লজিক থাকে, তথ্য উপাত্ত থাকে, আবেগ থাকে, হ্যাঁ, ওয়েল স্পোকেন। হ্যাঁ, এনসিপি ছেলেগুলো ভালো কথা বলে। জামাতেরও কিছু আছে, শিবিরের কিছু ছেলেপেলে আছে, বিএনপির 2-1 আছে। হ্যাঁ, ইনফ্যাক্ট বিএনপির পক্ষে যারা টিভিতে কথা বলে, মানে বিএনপির যদি কেউ শো শুনে থাকে তাদেরকে আমি বলবো যে ভাই আপনারা এই টিম চেঞ্জ করেন, বিকজ যারা যায় কথা বলতে, দিস পিপল আর নট মেকিং এনি পয়েন্ট যেটা কেউ খায়। 2-1 ছাড়া, যেমন একটা ইয়াং ছেলে আছে রাকিব, হ্যাঁ, এই বিএনপির, ওরা আমার খুব পছন্দ, মানে আমি ওর কথা বেশ ভালোই লাগে, ভালো কথা বলে ইয়াংদের মধ্যে। হ্যাঁ, বয়স্কদের কথা শুনে লাভ নেই, আমি ইয়াংদের জিনিসটা বেশি মনিটর করি। বিএনপির ওই একটা ছেলে ছাড়া আমি কাউরে দেখি না যে ইয়াং বয়সের ছেলে। সামহাও কেউ যায় না, এটা কেন যায় না আমি জানি না আর কি। জামাত একটা কথা বলে যে দেশে নাকি তাদের অনেক ভালো ভালো লোক আছে, কিন্তু কেউ লজ্জায় যায় বলে না যে আমি জামাত, যার ফলে তারা কেউ প্রকাশ্যে যায় বলে না যে আমি জামাত থেকে আসছি, আমি ভালো কথা বলবো। হ্যাঁ, এটা আমাকে জামাতের লোকরা বলছে যে না ভাই আমাদের অনেক কোয়ালিফাইড লোকজন আছে, কিন্তু ওই স্টিগমার কারণে কেউ যায় না। মজা ঘটনা হইলো এই একই ঘটনা কিন্তু বিএনপিরও হয়ে গেছে বলে আমার একটা ধারণা। নাইলে ওদের টক শোতে যে মানে প্রফেসর কোথায়, সাংবাদিক কোথায়, যারা মানে মানে আগে যেরকম ছিল পিয়াস সাহেব, পিয়াস করিম সাহেব ছিলেন, মাহফুজুল্লাহ আঙ্কেল ছিলেন, আমার আব্বার ফ্রেন্ড হয় মাহফুজুল্লাহ আঙ্কেল ছিলেন, এনারা বিএনপিকে ডিফেন্ড করে কথা বলতেন এবং দে ওয়ার লাইক পলিশড পিপল। হ্যাঁ, তারপরে যে হলিডে সম্পাদক ছিলেন কিছুটা প্রো বিএনপি ফ্যামিলি, আওয়ামী লীগও আছে ওদের লোক, বাট উনি এনায়তুল্লাহ খান, তো এনারা কথা বলতেন, জিয়া রহমানের লোকগুলো যারা ভালো কথা বলতো, এরা তো সাংবাদিকই ছিল, রাইট? তো এখন সেই সাংবাদিক কোথায়, মানে যে বিএনপি করে কিন্তু দেখতে শুনতে মনে হয় যেন একটা সজ্জন ভদ্র মানুষ, এরকম তো নাই। হ্যাঁ, তো ওকে, উই মে হ্যাভ ডাইগ্রেসড, বাট হ্যাঁ, বিরোধী দলের কিছু টকিং পয়েন্টস দেওয়ার মতো লোক আছে, কিন্তু পলিটিক্যালি জামাতের আমি কোনো অ্যাক্টিভিটি দেখি না যেটা দেখে ফিউচারে খুব এডুকেটেড কোনো মানুষ ভাববে যে ওকে জামাতের গতবার 70টা দিছি, এবার 120টা দিই। এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে ওই পর্যায়টায় জামাত ইন্সপিরেশন দেখাতে পারে নাই। না এগ্রি, তাহলে আপনি এই জিনিসটাতে এগ্রি করেন যে এনসিপি এবং জামাত কম্বাইন্ড তারা বিরোধী দল হিসেবে সোফার একটা কনস্ট্রাকটিভ রোল প্লে করছে ফর হোয়াট এভার রিজন? অ্যাবসলিউটলি। ওকে, হ্যাঁ, ডিস্ট্রাকটিভ কিছু তারা করে নাই, এবং এটাও বিএনপি মনে রাখা উচিত যে বিএনপির যেসব লোকজন একটুখানি গালি টালি খাইলেই পাগল হয়ে যায়, হ্যাঁ, তাদের এটা মনে রাখা দরকার। এই যে 2টা বিরোধী দল আসছে দেশে এখন, ছোট হোক মাঝারি সাইজ হোক, বিরোধী দল তো, তারা যদি ভাই 2টা গালিও না দেয়, ইন্টারনেটে একটু ট্রোলিংও না করে, তাহলে তারা করবেটা কি? তারা তো অলরেডি রাস্তায় জ্বালাপোড়া করতেছে না, হরতাল নাই, ভাঙচুর নাই, কিচ্ছু নাই। তাহলে ওরা কি করবে? ওরা কি তাহলে বিএনপির প্রশংসা করবে বসে বসে? এটা তো করতে পারে না। তো মানে ওয়েন উই জাজ পিপল, আমাদেরকে এই গ্রেডেশনগুলো খুব সুন্দর রাখতে হবে যে এনসিপি জামাত নট ভেরি এফেক্টিভ অ্যাজ এ বিএনপিকে চ্যালেঞ্জ করার ক্ষেত্রে। যেমন একটা উদাহরণ দিই, গতকালকে ইন্ডিয়া এত বড় একটা ঘটনা ঘটাইলো, এই যে মানে কয়দিন আগে হাসিনাকে ইন্টারভিউ নিল, এই প্রেস কনফারেন্স করালো, ঠিক সেই দিন জামাত আর এনসিপি যায় সচিবালয়ে ঘেরাও দিচ্ছে হচ্ছে কি নিয়ে? তেল গ্যাস নিয়ে সচিবালয়ে ঘেরাও দিচ্ছে তারা। যে বাংলাদেশে কিন্তু সচিবালয়ে ঘেরাও দেওয়া হচ্ছে লাস্ট স্টেপ অফ এনি আন্দোলন হিস্টোরিক্যালি, ওরা ফার্স্ট স্টেপে যায় সচিবালয় ঘেরাও দিচ্ছে, এবং তাও আবার যেই দিন তাদের অ্যাকচুয়ালি যায় ইন্ডিয়ান হাইকমিশন ঘেরাও দেওয়ার কথা। কারণ সরকারের পক্ষে তো আর হাসিনার বিরুদ্ধে ইন্ডিয়ান হাইকমিশন ঘেরাও করা সম্ভব না, এটা তো করার কথা না। সো এই কাজটা করা উচিত ছিল জামাত এনসিপির, যে আমরা বিরক্ত, আমরা যাই একটা ঘেরাও দিই, আর সরকার পিছন থেকে না আটকাইলো, তাহলে একটা প্রোটেস্ট হলো, প্রপার প্রোটেস্ট দেশ থেকে। তারা সেই দিন যায় দিছে হলো তেল গ্যাসের ঘেরাও। আরে ভাই, তারেক রহমান কি তেল গ্যাসের দাম বাড়াইছে? মানে তেল গ্যাসের দাম সারা দুনিয়াতে, আমেরিকাতে তেলের দাম 100% বাড়ছে। হ্যাঁ, তো সারা দুনিয়াতে তেল গ্যাসের দাম বেড়ে গেছে এই যুদ্ধের কারণে। তো দ্যাট ইজ দ্য প্রবলেম অফ এনসিপি অ্যান্ড জামাত, মানে দে আর নট এফেক্টিভ ইন অপোজিশন। আচ্ছা, তো আপনি অলরেডি আওয়ামী লীগের ব্যাপারে টাচ বেচ করে ফেলছেন। তারা এই ব্যাপারটাতে আসি, তারা
ডিসেম্বরে দেশে ব্যাক করবে এরকম একটা আওয়াজ তুলছে এবং দিল্লিতে তারা প্রেস কনফারেন্স করছে। ইন্ডিয়ার দিকটাতে পরে আসি। আমার মনে হয় যে এটা পিওর একটা স্ট্যান্ডবাজি হাসিনার পক্ষ থেকে, যে জুলাইতে যেহেতু তারা সব এনটি আওয়ামী লীগ প্রোগ্রাম হবে, মানে জুলাইয়ের সব কিছু তো আওয়ামী লীগের বিপক্ষে যায়। সো জুলাইতে এই রেটরিকগুলোকে যে এই জিনিসটাকে একটু ডাইভার্ট করার জন্য তারা এই কাজটা করছে বলে আমার ধারণা, যে ডিসেম্বরে আসবো এই সেই। বাট স্টিল আপনি এই ব্যাপারটাকে ঠিক কীভাবে দেখেন, ওই ব্যাপারটাকে আপনি কীভাবে দেখেন? হাসিনার এই ইভেন্টটা খুবই ইন্টারেস্টিং। এটা নিয়ে আমি অনেকের সাথে কথা বলছি, বাংলাদেশের ভিতরে বাইরে। এই জিনিসটা মানে দুইটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে এখানে। পুরো ব্যাপারটাকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, ব্যাপারটা যথেষ্ট সিগনিফিক্যান্ট। কারণ একটা উদাহরণ দিই, যে বাশার আল আসাদ এখন রাশিয়ায় থাকে। বাশার আল আসাদের বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন প্রেস কনফারেন্স করতে পারবে না মস্কোতে। এটা কখনো হবে না যে বাশার আসাদ প্রেস কনফারেন্স করে ফেলে পুটিনের লোক বলবে যে ও এটা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া ইভেন্ট, উনি যায় কথা বলছে, আমাদের কোনো হাত নাই। কারণ আপনাদের পুরা হাতেই তো একটা ফিউজিটিভ বসে আছে। কোনো একটা দেশের পলাতক ডেসপট বা টাইরেন্ট যখন কোনো দেশে যায় থাকে, সে থাকে হচ্ছে ওই দেশের একটা মার্জনার মধ্যে, ওই দেশের সিকিউরিটি আমব্রেলার ভিতরে। সে তো আর কোনো নর্মাল হিউম্যান বিং না যে ও যায় টিভিতে কথা বলছে, আমার কিছু করার নাই। ইটস নট লাইক দ্যাট, তাই না? সো এখানে অবশ্যই এখানে একটা ইমপ্লিসিট, ট্যাসিট এবং মোস্ট লাইকলি ডাইরেক্ট ইনভলভমেন্ট আছে, ইন্ডিয়ান গভর্নমেন্টের সম্মতি আছে। ওরা যতই বলুক এটা আমরা না, এটা একটা ফালতু কথা, কেউ বিশ্বাসই করবে না এটা। সো দ্যাটস নাম্বার। তো এই কারণে এই জিনিসটা তুচ্ছ তাচ্ছিল্য করার মতো না। আর নাম্বার 2 হলো, হাসিনাও একটা কথা বলতেছে, আমি কতগুলো মানুষের কথা বিশ্বাস করি বা করতে চাই, করি ঠিক না, করতে চাই, তার মধ্যে একজন হচ্ছে হাসিনা। হাসিনা যদি মুখ দিয়ে কয়েকটা কথা বারবার বলে, ও কিন্তু ইউজুয়ালি ওটা করে, ঠিক আছে? ও ইউজুয়ালি কিন্তু মুখ দিয়ে সব ফালতু কথা কয়েকবার বলে, শি অ্যাকচুয়ালি মিনস ইট। হ্যাঁ, যদিও পালাবো না বলে সে পালাইছে, কিন্তু ও পালাবো না বলে যে পালাইছে, এখানে পালাবো না শব্দটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে পালানোর কনসেপ্টটা যে তার মাথায় সবসময় ছিল এবং ওটাকে যে সে অ্যাড্রেস করতো যে আমরা পালাই না, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট। কারণ ওরাও জানতো যে আমাদের পালাইতে হতে পারে। এই কারণে বললাম যে আমি আওয়ামী লীগের মুখের কথাটাকে বিশ্বাস করি। ওরা কোনো টপিকে কথা বললে ইটস ইউজুয়ালি দে মিন ইট সাম ওয়ে অর ফ্রম। সো ইন দ্যাট সেন্স আমি নট ইন দ্য সেম ক্যাম্প যে আওয়ামী লীগ আসবেই না, হাসিনা ফেরত আসবেই না। আমি স্ট্যাটিস্টিক্যালি এটাকে জিরো বলবো না। দের ইজ আ সিগনিফিক্যান্ট চান্স, we can debate about what is significant, but there is a non-negligible chance যে Hasina actually means what she says, that she wants to come back. Or at least the government should prepare thinking that. এটা হচ্ছে আমার একটা অ্যাডভাইস, যে prepare thinking that she actually means that she wants to come back. হ্যাঁ, সেটা কবে, ডিসেম্বর না হলো জুন, হোয়াট এভার, she may want to actually come back. এটা একটা। আচ্ছা, আর এই মুহূর্তে এটা করে লাভটা কি, এটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। এই মুহূর্তে ওর করে লাভটা হলো আওয়ামী লীগ কিন্তু আস্তে আস্তে হারায় যাবে পলিটিক্যালি, যদি আসলেই হাসিনা একটা কিছু করে না যেতে পারে। হ্যাঁ, হারায় যাবে মানে কি, মানে কোনো কিছু তো দেশ থেকে হারায় না, ফ্র্যাগমেন্টেড হয়ে যাবে, মানে ভেঙে যাবে বলতে পারি। হ্যাঁ, হারাবে না, হয়তো 3টা আওয়ামী লীগ হয়ে যাবে যদি উনি একটা স্ট্রেংথ নিয়ে ফেরত না আসতে পারে। সো ওই ক্যালকুলেশন থেকে হয়তো সে একটা কিছু করতেছে। বাট আমি আপাতত বলবো যে ওনার এই অ্যাটেম্পগুলো হচ্ছে ডেসপারেশন থেকে। কারণ জাস্ট লুক অ্যাট দ্য টিম, কারা ওনার পাশে আছে এখন। দেয়ার ইজ নো সিনিয়র আওয়ামী লীগ পার্সন এনিওয়ার নেয়ার ওনার এই পুরা। এটার কারণ কি বলে আপনার মনে হয়? সবাই আছে দৌড়ের উপরে, সবাই আছে সবার নিজের হিসাব নিয়ে, তাই না? আর ওনার বয়স 79 বছর। মানে অল এলস কেউ যদি আমরা ইগনোর করি, কোন পাগলের মাথায় মানে মানে মাল উঠছে যে সে একই প্লেনে চড়ে হাসিনার সাথে ঢাকায় এসে ল্যান্ড করবে একটা 80 বছরের মহিলার সাথে মরার জন্য? হ্যাঁ, এটা তো আসলে কমন সেন্স মেক করে না, রাইট? সো ওনার সাথে কেউ নাই, বিকজ ইট ডাজেন্ট মেক সেন্স ফর মোস্ট পিপল, যাদের এখনও লাইফ বাকি আছে। আর যাদের লাইফ নাই বাকি, তারা 2-1 জন যদি অ্যাডভেঞ্চার করতে আসতে চায় দেশে, আসতে পারে। হ্যাঁ, অ্যান্ড হাসিনা বিং ওয়ান অফ দেম, শি মে অ্যাকচুয়ালি কাম ব্যাক অ্যান্ড ট্রাই টু ক্রিয়েট কেওস। কারণ সে তো জানে আমি আর 80 কয় বছর, ঠিক আছে? সো আমি জানি না উনি আসবে কি না। আমি মানে স্ট্যাটিস্টিক্যালি ইট ইজ এ ভেরি আনলাইকলি ইভেন্ট, কিন্তু জিরো না চান্স। এবং প্রিপারেশনের ক্ষেত্রে উই শুড প্রিপেয়ার দ্যাট শি মে অ্যাকচুয়ালি ট্রাই টু ডু সামথিং অ্যারাউন্ড ডিসেম্বর অর জুন অর নেক্সট ইয়ার। আওয়ামী লীগের পক্ষে যারা বয়ান তৈরি করছে, যাদেরকে আমরা কালচারাল ফেসিস্ট বলি, আপনি কিছুটা টাচ পেজ করছেন যে যেমন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এই জিনিসটাকে মিডিয়া কীভাবে হাইপ করছে এবং গালি তৈরি করছে।
তো সেই একই মিডিয়ার একই পার্সনগুলো তো এখনও আছে বাংলাদেশে, সাংস্কৃতিক এস্টাবলিশমেন্ট, মিডিয়া এস্টাবলিশমেন্ট, তারা সব আগের মতো আছে। তো এইটা তো আমি বলবো যে একটা বিরাট ব্যর্থতা, যে বিপ্লবের পরে, জুলাইয়ের পরে এখনও এটা অ্যাজ ইজ রয়ে গেছে। সো এইটার ঠিক এটা কীভাবে ইভলভ হবে বলে আপনার ধারণা? মানে এটা কি এইভাবে থেকে যাবে? এটা কি আওয়ামী লীগকে তো ফ্যাসিলিটেট করতেছে তারা বিভিন্ন ন্যারেটিভের মাধ্যমে। আনফর্চুনেটলি বিরোধী দল, বিএনপি, সরকার কারোই এটার কোনো অ্যান্সার আমি দেখতেছি না যে তাদের পক্ষ থেকে কোনো অ্যান্সার আছে। সো এই টোটাল জিনিসটাকে আপনি কীভাবে দেখবেন আর কি? এইটাতে আসলে আমি মেইন দায়িত্বটা দিব বিএনপির ঘাড়ে। হ্যাঁ, এটা হিস্টোরিক্যাল প্রবলেম ওদের। 91, 2001 এবং 2026 একই ঘটনার পুনরাবৃত্তি। বিএনপি পাওয়ারে আসে, একদল মানে ফর ল্যাক অফ মানে বেটার ওয়ার্ড মেধাহীন লোকজন এটার বিভিন্ন কালচারাল সেক্টরের দায়িত্ব পায় এবং ওরা মানে যাতে কেউ পাত্তাও নেয় না কালচারাল লাইনে। কালচার তো একটা কালচার, এটা তো মানে মৌলবীর চাকরি না, হ্যাঁ, বা এটা তো না মানে ওই মানে ব্যুরোক্রেসির চাকরি না। কালচারাল পার্সনের একটা পার্সোনালিটি থাকা লাগে। আওয়ামী লীগ দেখবেন যে সবসময় যাদেরকে দিচ্ছে দে আর কালচারাল পিপল। আসুজ্জামান নূর বোধহয় ছিল এক সময়, হ্যাঁ, কালচার জানে, এই কালচার করছে, কালচারের ব্যবসা করছে আসুজ্জামান নূর। হি নোজ হাউ টু সেট কালচার। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে বিহাইন্ড দ্য সিন বিভিন্ন মিডিয়া হাউসকে প্যাট্রোনাইজ করার জন্য যোগ্য মিডিয়া পার্সনকে প্যাট্রোনাইজ করা লাগে। বিএনপি এটা করে না কখনো, বরং উল্টাটা করে। বিএনপি পাওয়ারে এসেই খুঁজে খুঁজে বের করে কারা কারা একটু সজ্জন আওয়ামী লীগার, হ্যাঁ, তারপরে ওই সজ্জন আওয়ামী লীগারগুলা তখন আবার বিএনপি পাওয়ারে আসলে একটু বেশি সজ্জন হয়ে যায়, একটু ভাবচাপ নেয় যে আমরা কিন্তু আসলে পুরোপুরি আওয়ামী লীগ না, আমরা খুব সজ্জন আওয়ামী লীগ। তারপরে 3-4 বছর সার্ভিস দেওয়ার পর 4 বছরের মাথায় এসে বিএনপির বাস দেওয়া শুরু করে। বাই দ্যাট টাইম বিএনপির পাওয়ার টাওয়ার নাই, সজ্জন আওয়ামী লীগার আবার পিওর আওয়ামী লীগার হয়ে তার বাকি জীবন কাটায়। হ্যাঁ, আমরা এই একই সিস্টেমের রিপিট দেখতেছি আবার। তো এটা থেকে বের হওয়ার উপায়টা কি? এর থেকে বের হওয়ার একমাত্র উপায় হচ্ছে নিজস্ব এস্টাবলিশমেন্ট তৈরি করতে পারা, অথবা নিজস্ব এস্টাবলিশমেন্টগুলোকে সাহায্য করা। দেশে এখন অনেক ছোটো ছোটো মিডিয়া তৈরি হয়েছে, থিঙ্ক ট্যাঙ্ক তৈরি হয়েছে। এই দেবপ্রিয় ভট্টাচার্যের সংস্থায় না যেয়ে, প্রথম আলোর পেপারে না যায়, ডেইলি স্টারে না যায়, বিএনপির মিনিস্টারদের উচিত এখন এই যে ছোটো ছোটো বিভিন্ন ধরনের অ্যানালিটিক্যাল সংস্থা, টিভি চ্যানেল বা পডকাস্টার, এদেরকে যায় প্রমোট করা। আমেরিকার রিপাবলিকান পার্টি এটা করে। আমেরিকান রিপাবলিকান পার্টি রীতিমতো এই কাজটা করে। তারা মেইন স্ট্রিম মিডিয়াকে পুরা বাইপাস করে বিভিন্ন ফ্রিঞ্জ এলিমেন্টকে তারা প্রমোট করে 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 পুরো অল্টারনেটিভ মিডিয়া তৈরি করে মেইন স্ট্রিম মিডিয়াকে বাতিল করে দিচ্ছে, পুরো মানে ডিলেজিটিমাইজ করে দিচ্ছে, রাইট? তো দ্যাটস হাউ ইউ ডু ইট। কিন্তু আমাদের দেশে এটা সম্ভব না। আমাদের দেশে এখন যেহেতু এখন নতুন সরকার এসেছে, এখন সরকার সবসময় ওনারা আবার খুব প্রোটোকল সচেতন। তো হ্যাঁ, ডেকোরাম বয়স্ক একটা ধেরে আওয়ামী লীগার যে এখন একটু ভদ্র হয়েছে, তাকে পাশে বসাতে পারলে হয়তো ওনাদের একটু ভালো লাগে যে এই আওয়ামী লীগারটা আমাকে আগে গালি দিত, এই দেখ আমার পাশে এসে বসেছে। এইটা ভেবে হয়তো ওনাদের একটা কোনো আনন্দ হয়। হ্যাঁ, সো ওনাদের পক্ষে হয়তো এখন এটা করতে ভালো লাগে না যে ওকে ইয়াং ছেলে পেলে কী মিডিয়া বানাইছে, কী পেপার চালাচ্ছে বা কী পডকাস্ট করে, ওগুলোরা ডাকি, লেট মি বিকাম দেয়ার লিডার। আমি তো ভাবতেই পারি না যে তারেক রহমান, ধরেন যদি এইটা হইতো যে তারেক রহমান সাহেব উনি একটা পডকাস্টে একটা পডকাস্টারের সাথে যে বসে উনি আড্ডা মারতেছে, কথা বলতেছে, এইটার যে পিয়ার, এটা উনি পারবে না, কারণ ওনার পার্সোনালিটিটা এরকম না। এই কারণে সার্টেন থিংস সবার পক্ষে করা সম্ভব না। তারেক রহমান ইজ নট এ ভেরি মানে উনি পার্সোনালি কিন্তু ভালোই কথা বলে, মানে ব্যক্তি পর্যায়ে, কিন্তু আমি কখনো ওনার কোনো মিডিয়াতে কোনো ওপেন আপ করতে দেখি নাই ওনাকে। হ্যাঁ, যে মানে কথা বলতেছে খুব ফ্রেন্ডলিভাবে। এটা কেন বলেন আই ডোন্ট নো। ওনার লাস্ট ইন্টারভিউটা আমি দেখছিলাম বিবিসি বাংলার সাথে, লন্ডন থেকে যেটা দিয়েছিল, ওইটা মানে ইন মাই অপিনিয়ন যে ওইটা আরও বেটার হতে পারতো আর কি। এটা আপনি দেখছেন কিনা? আমি দেখছি, খুব ভালো মতো দেখছি ইন্টারভিউটা। মানে হয়েছে কি, বাংলাদেশের রাজনৈতিক মিডিয়া এখনও 1960s মতো লাগে দেখতে আমার কাছে। মানে এই যে এই মুহূর্তে আমেরিকাতে একটা মুসলমান লোক সেনেটর হতে যাচ্ছে বা আগায় আছে, যে আব্দুল্লাহ আল সায়েদ মিশিগানে, লুক অ্যাট হিজ ক্যাম্পেইন, লুক অ্যাট জোহান মামদানির ক্যাম্পেইন। হ্যাঁ, এবং এটা আজকে থেকে না, সেই 2000 সাল থেকে হাওয়ার্ড ডিনের ক্যাম্পেইন, কিছুদিন আগে বেটো রুকের ক্যাম্পেইন, মানে ইয়াং পলিটিশিয়ানদের ক্যাম্পেইন কীভাবে হওয়া দরকার, এটার তো অনেক টেমপ্লেট আছে দুনিয়াতে। হ্যাঁ, কিন্তু বাংলাদেশের মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টিগুলা এটাকে নিতে পারে না, ভয় পায়। হ্যাঁ, হয়তো কোনো কারণও আছে এটার পিছিয়ে, এটা হইতেই পারে। কারণ বাঙালিরা একটা টেনশন হলো যে এটা করতে যায় ধরা খেলে কী হবে, ওই ভয়ে তারা মানে লুজেন আপ করতে পারে না। কিন্তু
মানে লুক অ্যাট যেমন ইলেকশনের আগে তারেক রহমান কিন্তু 2টা পডকাস্ট করছে, হ্যাঁ নিজে পডকাস্ট করছে পিছু একদম পডকাস্ট নাম দিয়ে, কিন্তু সমস্যা হয়ে গেছে উনি পডকাস্টও করতে বসছে পিছে পতাকা লাগায় আচ্ছা, প্রপার টেবিলে বসে। হ্যাঁ, দ্যাটস নট হাউ ইউ ডু পডকাস্ট। হ্যাঁ, মানে পডকাস্টের সেট আপটা ডিফারেন্ট হতে হবে, তারপর পডকাস্টের টোনটা ডিফারেন্ট হতে হবে। হ্যাঁ, উনি কথা বলে গেছে মনে হচ্ছে উনি জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে পডকাস্টে, এভাবে তো হয় না। উনাকে গাইড করতে হবে তো একটু ইয়াং মানে লোকজনের, মানে যারা এই জিনিসগুলো বোঝে। এরকম তোমার মনে হয় বিএনপি সার্কেলের লোক নাই? হ্যাঁ, এই আধুনিক কমিউনিকেশন যেটা, রাইট। হ্যাঁ এটা নাই, এবং এটা খালি বিএনপির দোষও না, এটা আওয়ামী লীগেও নাই, জামাতেও নাই, এনসিপিতেও নাই। লুক অ্যাট এনসিপি, লেটস টক অ্যাবাউট দ্যাট। এনসিপি তো ইয়াং ছেলেপেলের দল। নাহিদ ইসলামের আচার ব্যবহার কি তারেক রহমানের থেকে কোনো ডিফারেন্ট? না, ও তো একটু বুড়ো হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, নাহিদ ইসলামের ভাব দেখলে মনে হয় যে ও তারেক রহমানের বয়সে। এক্স্যাক্টলি, মানে ভাবটা ওইরকম। হ্যাঁ, মানে সে তো একটা ইয়াং ছেলে, তাকে তো ইয়াং ইউথটাকে এমব্রেস করতে হবে তার কথায় বার্তায়। সেই একটা পাঞ্জাবি পরে শাল লাগায় হাঁটে, মনে হচ্ছে যেন বয়স্ক লোক একটা। হ্যাঁ, কিন্তু টু বি ফেয়ার অন নাহিদ, মেবি দিস ইজ হোয়াট দে মানে এক্সপিরিয়েন্স অন দ্য ফিল্ড। তুমি আমি তো রাস্তায় হাঁটি না, হয়তো সে এটা ফিল করে যে বাংলাদেশে যদি মানুষ এভাবে দেখতে চায়, হ্যাঁ একটু ভারিক্কিভাবে না চললে হয়তো পাত্তা দেয় না লোকজন। সো থিংস অফেন এক্সিস্ট বিকজ অফ রিজনস অফ দ্য গ্রাউন্ড রিয়ালিটির কারণে। হ্যাঁ, এটা হইতে পারে, এটা আমাদের পক্ষে এখানে বসে সব কিছুর আতলামি করা ভালো না। হ্যাঁ, বাট আমরা আমাদের অভিযোগটা দিতে পারি, ওরা পরে এই হিসাব করে দেখুক যেটা করা যাবে কিনা, অথবা কত দূর করা যাবে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, বাংলাদেশে তো কেউই আধুনিক কমিউনিকেশন করে না। হ্যাঁ, নাহিদ ইসলামও করতেছে না, হ্যাঁ, মানে রিলেটিভলি স্পিকিং। আর জামাতের শফিকুল রহমান তো ইন্টারেস্টিংলি ইনাফ, উনি ইচ্ছা করে যত বয়স্ক দেখায় ওনাকে, উনি কিন্তু অত বয়স্ক না। I think he's 65 or 6. মানে ওনাকে দেখলে তো মনে হয় তারেক রহমানের দাদা, কিন্তু they are actually not too far apart হ্যাঁ, in age. 5-6 বছরের ডিফারেন্স, 4-5 বছরের ডিফারেন্স মনে হয়। হ্যাঁ, খুব ক্লোজ। হ্যাঁ, so এগুলো তো এখন হয়তো এটা সেলস ইন জামাত, মানে ইউ অ্যাপিয়ার লাইক আ গ্র্যান্ডফাদার, মেবি সেলস, আই ডোন্ট নো, দিস আর নট মাই বিজনেস, বাট আই এম কমপ্লেনিং। যেহেতু তুমি মিডিয়া নিয়ে কমপ্লেন করছো যে মিডিয়ায় কাজ হচ্ছে না কেন, গোয়িং ব্যাক টু দ্য হোল কনসেপ্ট, বিএনপিকে আমি দোষটা দিব এই কারণে যে বিএনপির হচ্ছে পাওয়ার হাতে, বিজনেস পিপলরা বিএনপিকে খুশি করার জন্য উপর হয়ে বসে আছে। সো দিস ইজ দ্য টাইম ওয়েন বিএনপি সেজ ওকে বিজনেস হাউস, তোমরা এই মিডিয়াগুলোকে, এই থিঙ্ক ট্যাঙ্কগুলোকে, এই সিভিল সোসাইটি অর্গানাইজেশনগুলোকে প্যাট্রোনাইজ করো ডিউরিং আওয়ার টাইম, অ্যান্ড দ্যাট উড বি ফেভার টু আস। হ্যাঁ, দেন উইল টক টু ইউ। তাহলে এই পুরা অল্টারনেটিভ একটা মিডিয়া দাঁড়ায় যাবে, যেটা আওয়ামী লীগ সারা জীবন করে আসছে। প্রথম আলো ইজ এ ভেরি ওয়েল রান অর্গানাইজেশন, সেটা টুডে, শুরুতে তো ছিল না। শুরুতে তো তাদেরকে ইন্ডিয়া, আওয়ামী লীগ এরা হেল্প করে এই পর্যায়ে নিয়ে আসছে। এরা তো মানে দ্য ফেস অফ এ ফরেন নেশন ইন বাংলাদেশ হচ্ছে এই এন্টিটিগুলা, তাদেরকে হেল্প করা হয়েছে। কিন্তু হোয়ার ইজ দ্য হেল্প ফর প্রো বাংলাদেশি অর্গানাইজেশনস? ওকে, সো এটা একটা হিউজ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। আমার মনে হয় যে এই ডিসঅ্যাপয়েন্টমেন্টটা থেকে যাবে, বাট আই হোপ আই উড প্রুভ রং যে বিএনপি এবং বিরোধী দল বোথ তারা কিছু একটা করবে সাবস্টেন্সিয়াল, অ্যাটলিস্ট কাজটা শুরু করবে, এটা আমার হোপ। আমরা শেষ করব দুইটা জিনিস দিয়ে। এর মধ্যে প্রথমটা হচ্ছে যে দেশের সামনে ইন জেনারেল আপনি কি চ্যালেঞ্জ দেখেন, যদি আপনি প্রথম 2-3টা র্যাঙ্ক করেন যে বাংলাদেশের সামনে এখন চ্যালেঞ্জ আসলে কী, 1, 2, 3, সেটা আপনি কীভাবে র্যাঙ্ক করবেন? বাংলাদেশের সামনে শুধু না, সারা বিশ্বের থার্ড ওয়ার্ল্ড প্রতিটা কান্ট্রির জন্য আগামী দশকটা খুব চ্যালেঞ্জিং হবে, পার্টিকুলারলি দারিদ্র রিলেটেড ইস্যুগুলোতে। যেমন পৃথিবীতে এখন তেমন কোনো ডোনার এজেন্সিস নাই সাহায্য দেওয়ার মতো। বাংলাদেশে কোনো ডিজাস্টার হলে কিন্তু প্রচুর সাহায্য লাগতো অ্যাটলিস্ট। এনি টাইম ইফ ইউ হ্যাভ আ মেজর আর্থকুয়েক অর আ ম্যাসিভ জলোচ্ছ্বাস, কিছু একটা যদি বাংলাদেশে হয়, বাংলাদেশে কিন্তু বাইরে থেকে সাহায্য করার মতো কোনো এন্টিটিস নাই। যেমন যে রোহিঙ্গাদেরকে কিন্তু সারা পৃথিবী খাওয়াইছে অনেক দিন। হ্যাঁ, মানে প্রতিদিন একটা রোহিঙ্গার পিছে $1 বা কত টাকা করে লাগতো। হ্যাঁ, যেখানে 1 মিলিয়ন রোহিঙ্গা আছে, তো তাদেরকে প্রতিদিন $1 মিলিয়ন করে খাওয়াতে হয়েছে। এটার একটা অংশ কিন্তু বাংলাদেশ দিত, একটা বড় অংশ বিদেশ থেকে আসতো, এবং সেটা কমে আসতেছে। তো এটার জাস্ট উদাহরণ। সো সামনের দিনগুলোতে বাংলাদেশের খালি না, গরিব দেশগুলোর ফরেন অ্যাসিস্ট্যান্স বা ফরেন এনজিওসদের ক্যাপাসিটি কমে যাচ্ছে, এটা একটা চ্যালেঞ্জ। মেডিসিনের প্রাইস বাড়বে সারা পৃথিবীতে, বিকজ দ্য ওয়ে দ্য ওয়ার্ল্ড ইজ মুভিং, থিংস আর বিকামিং ট্রানজ্যাকশনাল। বাংলাদেশ ইজ গ্র্যাজুয়েটিং ফ্রম দরিদ্রতম দেশ থেকে মধ্যম আয়ের দেশ। নানা কারণে আমাদের দেশে অনেক কিছুর দাম বাড়বে, যেগুলো আগে আমাদের দিতে হতো না, লাইসেন্সিং, প্যাটেন্টস, এগুলোর কারণে।
এনার্জি ইজ এ হিউজ ইনসিকিউরিটি ফর বাংলাদেশ, এবং সারা পৃথিবীতে এখন আমরা একটা মেসের মধ্যে দিয়ে যাচ্ছি এনার্জি ইনসিকিউরিটিতে। তো বাংলাদেশে এনার্জি ইনসিকিউরিটি, এরপরে আসতেছে বাংলাদেশে হাসিনার আমলে 10 বছরে একটা জেনারেশন হয়, 1 বা 1.5 জেনারেশন ইডিয়েট তৈরি করা হয়েছে হাসিনার আমলটাতে সরকারি এডুকেশন সিস্টেমে যারা পড়াশোনা করছে। এখন এই যে 1.5 জেনারেশন যাদের পড়াশোনার অ্যাকচুয়ালি কোনো ভ্যালু নাই, মেজরিটির, এর মধ্যে ব্রিলিয়ান্ট ছেলেপেলে আছে, এরা পৃথিবীতে ভালো করতেছে, রোবোটিক্সে চ্যাম্পিয়ন হচ্ছে, যে গতকালকে নিউজ আসছে বাংলাদেশ থেকে ছেলেপেলে যায় রোবোটিক্স জিতে আসছে, ওগুলো ঠিক আছে, ওগুলো তো একদম টপ টিয়ার, টপ 1%-এর লোক। কিন্তু মধ্যেটা বেল কার্ভের যে মধ্যটা ইজ টোটাল গার্বেজ বাংলাদেশের এডুকেশন সিস্টেমের কারণে। এই 1.5 যুগের যে এডুকেশনের কলাপস, এই ছেলেপেলেগুলো বড় হবে এই তারেক রহমানের আমলে অনেকে, এবং তাদেরকে চাকরি দিতে হবে, তাদেরকে এই অযোগ্য মানুষের আবার ফর্মাল চাকরি চায় তারা, কারণ তারা তো এডুকেশন হয়ে গেছে। মানে এসএসসি থেকে শুরু করে অনার্স মাস্টার্স পর্যন্ত একটা গার্বেজ এডুকেশন সিস্টেম চালানো হয়েছে 1.5 যুগ ধরে, মানে 1.5টা জেনারেশন। এই এত মানুষকে, ইয়াং পিপল, এদেরকে কিভাবে কোনো প্রকার কাজে আনা যায়, ইট উইল বি আ হিউজ চ্যালেঞ্জ ফর দিস গভর্নমেন্ট। সো এই যে কথাগুলো বললাম, এই প্রতিটারই কিন্তু পলিটিক্যাল ইমপ্লিকেশন ইজ হিউজ, কারণ এনার্জি উইল ক্রিয়েট ইনফ্লেশন, ল্যাক অফ এমপ্লয়মেন্ট উইল ক্রিয়েট আনরেস্ট, রাস্তাঘাটে মানুষ যে কোনো কিছুতে উত্তেজিত হয়ে মারামারি শুরু করবে একসময়। তো এইগুলা, এর বাইরে হচ্ছে এক্সটার্নাল শকস, হ্যাঁ, জিও পলিটিক্যাল ইস্যুগুলো আসতেছে, যুদ্ধ আসতেছে। ইট উইল বি আ ভেরি কেওয়াটিক 10 years, আই উড সে, বিফোর দ্য ওয়ার্ল্ড ফাইন্ড ইটস ফুটিং। হ্যাঁ, এবং এই সব কিছু হচ্ছে আরেকটা খুব ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে গ্লোবাল ইনস্টিটিউশনসগুলো আর অল ডেড। রাইট, জাতিসংঘ বলতে কিচ্ছু নাই, সার্ক বলতে কিচ্ছু নাই, হ্যাঁ, পৃথিবীতে এখন আর কোনো ইনস্টিটিউশনস নাই। মানে উই আর লিটারালি ব্যাক টু আ ডিসঅর্ডারলি, কেওয়াটিক, মানে মাইট ইজ রাইট টাইপ অফ পৃথিবী, যেখানে যার হাতে শক্তি সে থাবাথুবাদে জিনিসপাতি নিয়ে চলে যাবে, এখানে কোনো বিচার দেওয়ার জায়গা নেই। তো এগুলা কিন্তু বিয়ন্ড বিএনপি, আওয়ামী লীগ, জামাত, এনসিপি পলিটিক্স, এগুলো হচ্ছে গ্লোবাল থিংস, যেটা আমাদের দেশকে ব্যাপক চ্যালেঞ্জের মধ্যে ফেলবে। হ্যাঁ, তারপরে রেমিটেন্স, আমাদের একটা শক আসতে পারে মিডল ইস্ট থেকে, যদি বাই চান্স চাকরি বাকরি চলে যায়। মিডল ইস্ট ইজ ইন মেস রাইট নাও। ইমিগ্রেশন, যেটার উপরে ভিত্তি করে বাংলাদেশের, এই যে বললাম যে একটা জেনারেশন প্রডিউস হতো, বাংলাদেশের প্রত্যেক বছর 2 মিলিয়নের মতো ছেলে মেয়ে এসএসসি এইচএসসি পাস করে, ঠিক 2 মিলিয়ন মানুষ বিদেশ যেত বাংলাদেশ থেকে। ইট ওয়াজ আওয়ার অনলি এসকেপ রুট টু গেট রিড অফ দিস পিপল অ্যান্ড সেন্ড দেম অ্যাব্রড। এটা কিন্তু সংকুচিত হয়ে আসতেছে। গ্লোবালি এখন ন্যাশনালিজম বেড়ে গেছে, তো সব দেশেই এখন ইমিগ্রেন্ট বিরোধী চেতনা আসতেছে। এগুলো সব কিছুর একটা মধ্যে বাংলাদেশের সরকারকে দেখতে হবে। হ্যাঁ, ইট ইজ আ ভেরি চ্যালেঞ্জিং টাইম টু গভর্ন। তাহলে ইন 5 years, ধরেন বিএনপি যখন টেনিউর শেষ করবে, তার টার্ম শেষ করবে, আপনি ঠিক বাংলাদেশকে রিয়েলিস্টিক্যালি আপনি কোথায় দেখেন রিয়েলিস্টিক্যালি? আমি বিএনপির কাছ থেকে বা বাংলাদেশের কোনো গভর্নমেন্টের কাছ থেকে, গোয়িং ব্যাক টু মাই ফার্স্ট কমেন্ট, কোনো গভর্নমেন্টের উচিত না প্রমিস করা যে সে সব সমস্যার সমাধান করতে পারবে। ইনফ্যাক্ট আমি মনে করি কোনো গভর্নমেন্টের কোনো আহামরি কোনো সলিউশনের প্রমিসই করা উচিত না, অ্যাসাইড ফ্রম প্রমিজিং যে আমি একটা সিস্টেম দিয়ে গেলাম। হ্যাঁ, মানে সলিউশন না, সিস্টেম, যে আমি তোমাদেরকে সমাধান দিতে পারতেছি না, বাট আই অ্যাম গিভিং ইউ আ সিস্টেম, যেই সিস্টেমটা আমার পরে আরেকজন আসবে আস্তে আস্তে ঠিক করে ফেলবে এই প্রবলেমগুলোকে, অথবা ঠিক করতে না পারলেও মানুষের মতামত নিয়ে প্রবলেমগুলোকে অ্যাড্রেস করতে থাকবে, এবং আই অ্যাম দ্য গাই হু ইজ গোয়িং টু গিভ ইউ দ্যাট সিস্টেম। তারেক রহমান যদি এইটুক করে দিয়ে যায় যে উনি একটা সিস্টেমে দেশটাকে ঢুকায় দিয়ে যাবে, দ্যাট উড বি মাই ডিজায়ার। বিকজ আমি যে চ্যালেঞ্জগুলোর কথা বললাম, আমি কোনোভাবেই মনে করি না বাংলাদেশের কোনো গভর্নমেন্টের পক্ষে এই প্রত্যেকটা চ্যালেঞ্জ মোকাবেলা করে একেবারে সুজলা সুফলা শস্য শ্যামলার দেশ একটা তৈরি করে দিয়ে চলে যাওয়া সম্ভব হবে। হ্যাঁ, উই আর গেটিং ইন টু আ ম্যাসিভ জিও পলিটিক্যাল অ্যান্ড গ্লোবাল একটা রিসেশনারি ফেজ। আর ফাইনালি যে শব্দটা ইউজ করলাম, দ্য ওয়ার্ল্ড ইজ ওয়েটিং আ রিসেশন। ঠিক আছে, মানে দ্য ওয়ার্ল্ড ইজ ওয়েটিং ফর আ রিসেশন রাইট নাও, এবং ইট উইল হিট অ্যাট এনি টাইম। এবং ওইটা যখন হবে, সেটার ডাইরেক্ট পলিটিক্যাল ইম্প্যাক্ট বাংলাদেশে পড়বে। হ্যাঁ, ইটস লাইক আ বজ্রপাত। সো এই রিসেশনটা কবে হবে আমরা জানি না, কিন্তু এটা যে হবে এতে কোনো সন্দেহ নেই। রাইট, এটা যেমন করোনার সময় আমরা দেখছি যে সব দেশগুলোতেই, বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর অনেক ঝামেলা হয়েছে। স্পেশালি আপনি যদি এক্সাম্পল টানেন পাকিস্তানের যেই মেসটা হয়েছে, সেই মেসটার চান্স দিয়ে ইমরান খান পড়ে গেছে,
এত পপুলার, হিউজলি একটা পপুলার গভর্নমেন্ট, তার মতো একটা পার্সন, সে তো পড়ে গেল, সেই মেসটা সে হ্যান্ডেল করতে পারে না, এটা তো একটা এক্সটার্নাল শক ছিল। রাইট। আচ্ছা, তো লাস্ট কোয়েশ্চেন, এবং সেটা হচ্ছে জুলাই যে তরুণরা করছে, যারা রাস্তায় নেমে আসছে, যারা নট অনলি তরুণ, সবাই রাস্তায় নেমে আসছে, তরুণরা হয়তো ফেস ছিল, বাট আপনি যদি জুলাইয়ের তরুণদেরকে অ্যাড্রেস করতে চান, আপনি তাকে কি বলবেন? এর মধ্যে আছে যারা ডিসঅ্যাপয়েন্টেড, যারা মনে করছে না সিস্টেম ইজ অ্যাজ ইজ, আসলে কিছু হয় নাই, হ্যাঁ আমি আবার ব্যাক টু দ্য প্রিভিয়াস থিং, তো তাকে আপনি ঠিক কী বলবেন? দ্যাট উড বি আওয়ার লাস্ট কোয়েশ্চেন। তাকে আমি এটাই বলবো, তারা তাদের জীবনের এবং বাংলাদেশের ইতিহাসের, শুধু তাই না, সাউথ এশিয়ার ইতিহাসের সবচেয়ে বড় স্বৈরাচার, স্ট্যাটিস্টিক্যালি, ফিলোসফিক্যালি এবং মানে প্র্যাকটিক্যালি সাউথ এশিয়াতে শেখ হাসিনার থেকে বড় কোনো স্বৈরাচার সাউথ এশিয়ার 5,000 বছরের ইতিহাস ছিল না। এটা আমি মানে রেটোরিক্যালি বলতেছিলাম, আমরা স্ট্যাটিস্টিক্যালি প্রুফ করে দেখাতে পারবো যে হোয়াই ইট ইজ ট্রু। মানে এবং মডার্ন হিস্ট্রিতে তো ছিলই না। মানে সাউথ এশিয়াতে এই রকমের এক নায়ক যে মানুষকে ধরে ধরে এনে 3 ফুট বাই 3 ফুটের বক্সে ভরে রেখে দিত, হ্যাঁ মানে যেগুলো এখন ইট খুঁড়ে খুঁড়ে বের করতেছে, এরকম কোনো টাইরেন্ট বাংলাদেশ সাউথ এশিয়ার ইতিহাসে ছিল না, এইরকম টাইরেন্ট। হ্যাঁ, সেটাকে এই ছেলেপেলেগুলা হেলিকপ্টারে উঠায় বাইর করে দিচ্ছে। সো এই ছেলেগুলা যেন তাদের বার্ধক্য জীবন পর্যন্ত তাদের জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হিসাবে ওইটাকেই ধরে যে আমরা দক্ষিণ এশিয়ার কেন এশিয়ার ইতিহাসের ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড দ্য মোস্ট পাওয়ারফুল টাইরেন্টকে পিটায় বাইর করছিলাম দেশ থেকে। এইটুক সকল যোদ্ধার একটা বীরত্বের গল্প থাকে যে আমি এই যুদ্ধে জিতে আসছি। সব যুদ্ধের পরে কি সুজলা সুফলা শস্য শ্যামলা কায়েম হয়? অনেক বেশি হয় না, কিন্তু যুদ্ধটা তো জিতছিলাম। এইটুক শান্তি যেন তারা সবসময় মনে রাখে, এবং দ্যাট ইজ আ লট ফর মি পার্সোনালি টু থিঙ্ক যে আমরা কালেকটিভলি ছোট একটা কাজগুলো করতে পারছিলাম এটার পক্ষে। সো ইটস এ বিগ থিং, সো প্লিজ ডোন্ট মেক ইট স্মল যে কিছুই হয় নাই অমুক তমুক। নো, ইউ ডিড আ ম্যাসিভ অ্যান্ড ইউ আর দ্য উইনার অফ দ্যাট গেম। এটা হচ্ছে নাম্বার 1। আর নাম্বার 2 হলো যেটা আমরা শুরুতেই বলছি, আবার রিপিট করতে যাচ্ছি না, যে অনেক দেশ এরকম ঘটনার পর ভেঙে চুরে পড়ে। আমরা তো ভেঙে পড়ি নাই, উই আর ইন আর পথ, যেই পথটা হয়তো এই মুহূর্তে ভালো লাগতেছে না, কিন্তু এভাবেই এটা করে করে আগাবে। হ্যাঁ, আর থার্ড যেটা আমি বলবো, অন্তত আগামী 20 বছর বাংলাদেশে আরেকটা হাসিনা আসার কোনো সম্ভাবনা নাই। কারণ এই মুহূর্তে যদি কোনো একটা হাসিনা এসে পুলিশে বলে যে ওকে যাও এবার গুলি করো, ছেলেপেলেরা গুলি করো, যেই পুলিশের ডিসি ওসি এই নির্দেশ দিবে, কনস্টেবল ওরে গুলি করে মেরে ফেলাবে। কারণ এই কনস্টেবল জানে কিভাবে তাদের দৌড়াইতে হয়েছে কিছুদিন আগেও। ঠিক আছে, সো এগুলা হচ্ছে অ্যাচিভমেন্ট, যে আমরা অ্যাকচুয়ালি একটা টাইরেন্টকে বের করতে পারছি, এবং অ্যাটলিস্ট ফর 10 ইয়ার্সের জন্য, 15 বছরের জন্য রাষ্ট্রের মাসেল মেমোরিতে আমরা ঢুকাই দিতে পারছি যে টাইরানি বেশি করলে কি হয়। ঠিক আছে, এই দুইটাই হচ্ছে কিন্তু অ্যাচিভমেন্ট। ওকে, না আই ডু অ্যাগ্রি। তো থ্যাংক ইউ অনিক ভাই শিওর, আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে রাখার জন্য।